ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস পি ব্লক ক্লাস 7 দেখতে দেখতে আমরা একদম শেষের পথে। আজ ক্লাস পুরো থিওরি কমপ্লিট হয়ে যাবে। মেন আলোচনা আজকের ক্লাসে নাইট্রোজেন অক্সাইড আর ফসফরাস অক্সো অ্যাসিড নিয়ে আলোচনা। তো এটা করার পর পি ব্লক টোটাল থিওরি কমপ্লিট, নিজের মতো করে পড়াশোনা করো। শুধু রিয়াকশন নিয়ে আর একটা ভিডিও আনবো, এনেই আমরা কিন্তু নতুন চ্যাপ্টারে আবার ঢুকে যাবো। ঠিক আছে, চ্যাপ্টারও কিন্তু শেষের পথে, এক্সামও কিন্তু সামনে চলে আসে, তাই না? তো যাই হোক, আমাদের সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, বেশি আর বাকি নেই। এই মাত্র দুটো ক্লাস, আর একটা ক্লাস হলেই পি ব্লক কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে বায়োমলিকিউলস চ্যাপ্টার থাকছে, মাত্র দুটো ক্লাস বা তিনটে ক্লাস লাগবে। তো ম্যাক্সিমাম 90% কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? ভালো করে চ্যানেলে ফোকাস রাখো। তারপরে আমরা রিভিশনে ঢুকবো, কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো। যাই হোক, আমরা সেই বলে দেবো আমি সবকিছু। তো এখন যেটা আলোচনা সেটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। নাইট্রোজেনের টোটাল অক্সাইড হয় 5টা: N2O নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড NO, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড N2O3, নাইট্রোজেন পেন্টঅক্সাইড N2O5। এখন প্রত্যেকটা অক্সাইডের আমি স্ট্রাকচার রেখেছি, দেখো 5টা। হঠাৎ করে কিভাবে কি আঁকছি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। নাইট্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন সবাই জানো। দেখো, 3টে আনপেয়ার্ড ইলেকট্রন মানে 3টেও ম্যাক্সিমাম কোভ্যালেন্ট বন্ড করতে পারে, 3টে নাইট্রোজেন সমযোজী বন্ধন করতে পারে। আর যেহেতু লোন পেয়ার আছে, লোন পেয়ারটা পড়েও থাকতে পারে, আবার লোন পেয়ার দিয়ে অসমযোজী বন্ধন মানে কোঅর্ডিনেট বন্ডও করতে পারে। আর অক্সিজেন তো সবসময় দুটো কোভ্যালেন্ট বন্ড করবে, দুটো সমযোজী বন্ধন, যেহেতু দুটো অযুগ্ম ইলেকট্রন আছে। তো সেই হিসাবে দেখো N2 ওর গঠনটা দেখো, এনে দেখো 3টে কোভ্যালেন্ট বন্ড করেছে 3টে আনপেয়ার দিয়ে, এর একটা লোন পেয়ার পড়ে আছে। এই নাইট্রোজেনের লোন পেয়ারটা ছিল, বাট অক্সিজেনের সঙ্গে দেখো কোঅর্ডিনেট করে দিয়েছে। অক্সিজেনের লাস্ট সেলের 6টা ইলেকট্রন, লোন পেয়ারটা যদি একে দিয়ে দেয় তাহলে এর 8টা হয়ে যাচ্ছে, তাই জন্য কোঅর্ডিনেট বন্ড হয়েছে। এটা NO স্ট্রাকচার। তুই বলবো স্যার এখানে ট্রিপল বন্ড হলো না কেন? এনের তো 3টে বন্ড হওয়ার কথা, কিন্তু অক্সিজেনের সাথে কি NOতে অক্সিজেন তো দুটোর বেশি বন্ড করতে পারবে না, মানে দুটো কোভ্যালেন্ট বেশি বন্ড করতে পারবে না। ওই জন্য দুটো বন্ড করেছে, অক্সিজেনের ফিল আপ হয়ে গেল। অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে, সে নিয়ে কোনো চিন্তা নেই। নাইট্রোজেনের একটা লোন পেয়ার আছে, আর দুটো যেহেতু বন্ড করেছে, একটা দেখো আনপেয়ার্ড ইলেকট্রন পড়ে আছে। এইটাই হচ্ছে ব্যাপার। NOতে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, একটা অযুগ্ম ইলেকট্রন আছে। NO2তেও কিন্তু একটা আনপেয়ার্ড অযুগ্ম ইলেকট্রন আছে। ঠিক আছে, দুটো দিয়ে সিগমা মানে দুটো হচ্ছে সিঙ্গেল বন্ড করেছে, মানে ডবল বন্ডই, মানে বলতে চাইছি ডবল বন্ড করেছে অক্সিজেনের সাথে, দুটো ইলেকট্রন দিয়ে, দুটো আনপেয়ার্ড দিয়ে। আর একটা আনপেয়ার্ড এইটা পড়ে রয়েছে, আর এইটা দিয়ে দেখো কোঅর্ডিনেট বন্ড করেছে, মানে লোন পেয়ার দিয়ে। ঠিক আছে, দেখো একটা ডট পড়ে রয়েছে। তাহলে ভাবো NO আর NO2 এরা দুজন কিন্তু প্যারাম্যাগনেটিক, যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন আছে। অযুগ্ম ইলেকট্রন থাকা মানে স্যার প্যারাম্যাগনেটিক, চৌম্বক ধর্ম, ম্যাগনেটিক প্রপার্টি। আর এরা সব গ্যাস মোটামুটি। এবার একটা কথা বলি, এই NO বা এই NO2 এরা কিন্তু ডাইমার গঠন করতে পারে, দুটো অণু জুড়ে যেতে পারে লিকুইড স্টেটে। এটা গ্যাসিয়াস স্টেট। লিকুইড স্টেটে কেন জুড়ে যায়? এই যে ডটটা পড়ে রয়েছে, NO একটা মলিকিউল এলো, NO ডট, ভালো করে শোনো, আর একটা NO ডট পাশাপাশি যদি চলে আসে, দুটো ডট জুড়ে গিয়ে এখানে একটা বন্ড তৈরি হয়ে যেতে পারে। NO2 তাই, দুটো NO2 জুড়ে N2O4, দুটো NO জুড়ে N2O2, তখন লিকুইড ফর্মে এইভাবে অবস্থান করছে। তখন কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রনটা থাকছে না বলে এরা কিন্তু তখন ডায়াম্যাগনেটিক হচ্ছে, তাই না? তো N2O3 স্ট্রাকচার, N2O5 এর স্ট্রাকচার, সরি N2O5 এর স্ট্রাকচারে এখানটা একটা অক্সিজেন হবে। 1 মিনিট, এখানটা আমি একটা অক্সিজেন দিতে হবে। সরি দেখো, আমি একটা অক্সিজেনের মাঝখানে ব্রিজ হবে, ব্রিজ। এইটা N2O5, ঠিক আছে, মাঝখানে তার মানে এখানে একটা ব্রিজ আছে। ঠিক আছে, দেখো N2O5। এখন কথা হচ্ছে, তবে দেখো N2O5 5টাও আসবে, এখানে N2O3। ঠিক আছে, দেখো এই দুটো স্ট্রাকচার একটা বোঝার চেষ্টা করো। যেখানে কোঅর্ডিনেট বন্ড বা অসমযোজী বন্ধন আছে, এই অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ডটাকে আমরা কিন্তু সিঙ্গেল বন্ড করে এরকম প্লাস মাইনাস করে লিখতে পারি। যেখানে যেখানে কোঅর্ডিনেট বন্ড আছে এরকম প্লাস মাইনাস করে লিখতে পারি। এখন দেখো এই যে প্লাস মাইনাস করে লিখলে, দেখো এইটা এখানে পরে এইটা এরকম হচ্ছে, যেমন রেজোন্যান্স হচ্ছে, এখানেও রেজোন্যান্স হবে, এখানেও রেজোন্যান্স হবে। মানে এই বন্ডগুলো সব হচ্ছে ডাবল আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি, হ্যাঁ কি না? ডাবল বন্ডটা সিঙ্গেল হচ্ছে, সিঙ্গেল বন্ডটা ডাবল হচ্ছে। কিন্তু এই বন্ডটা তো কিছু রেজোন্যান্স হচ্ছে না, পিওর ডাবল বন্ড। ওই জন্য বন্ড লেন্থটা কিন্তু ছোট। ওই জন্য N2O3 কিন্তু একটা বন্ড লেন্থ ছোট হচ্ছে, বাকি বন্ড লেন্থ গুলো মোটামুটি বড়। আর এদের সবই বন্ড লেন্থ দিয়ে একই গল্প,
ঠিক আছে? এই বন্ড লেন্থ রিলেটেড কিছু কোশ্চেন আসতে পারে, যেমন ভাবে যে কোশ্চেন আসতেই পারে যে এখানে এনও, এই এনও আর এই এনওর মধ্যে সব বন্ডের নেচার সেম নয়, কিন্তু এখানে এই এনও, এই এনও, এই এনও, এই এনও চারটে বন্ডের নেচার সেম। কারণ ডবলটা সিঙ্গেল হচ্ছে, সিঙ্গেলটা ডবল হচ্ছে, সিঙ্গেলটা ডবল হচ্ছে, ডবলটা সিঙ্গেল হচ্ছে, সবসময় সব নেচার হচ্ছে, কিন্তু এর সবসময় ডবল বন্ড থাকছে, ওই জন্য বন্ডটা একটু হলে দৈর্ঘ্যে ছোট হচ্ছে, নেচারটা আলাদা হচ্ছে। তো এই নাইট্রোজেন অক্সাইড রিলেটেড কোশ্চেন। আর এখান থেকে যেটা কোশ্চেনটা একটু মনে রাখবে যে HNO2 নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড কোন কোন অক্সাইড জলের সঙ্গে রিয়াকশন করে এই দুটো অ্যাসিড তৈরি করে, সেইগুলো একটু মনে রাখবে। এগুলো কিছু কিছু আমি একটু বলে দেবো, যেটা লাস্ট ক্লাসে, মানে আজকে লাস্ট ক্লাস আছে থিওরির, যে একটু মুখস্থ পার্ট তোমাকে একটু মনে রাখতে হবে, সেই সব জিনিসগুলো একটু কিন্তু করে নিতে হবে। তো বোঝার জিনিসগুলো বলছি, দেখো অ্যালোট্রোপ অফ ফসফরাস, ফসফরাসের উপভেদ। ফসফরাস কত, দেখো ফসফরাসের স্ট্রাকচার আমরা জানি P4, এইটা আমি জেনেছি। পি এর 3টে সিঙ্গেল বন্ড করে, এই তো 3টে আনপেয়ার দিয়ে 3টে সিঙ্গেল বন্ড করলো, আর একটা লোন পেয়ার থাকছে, এই P4। দেখো এরও পি এর 3টে সিঙ্গেল বন্ড, কিন্তু এটাও কিন্তু বন্ড, হ্যাঁ এটাও এইটা এখানে বন্ড, ঠিক আছে, আমরা ডটটা দিয়ে দেখিয়েছি বটে, বাট বন্ড। তো এই হচ্ছে P4। এখন ফসফরাসের এই যে 3টে অরবিটালে 3টে ইলেকট্রন আছে, এটা PX বলি, এটা PY বলি, এটাকে কি বলি, PZ বলি। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কি তোমার মনে হচ্ছে এখানে P4 এই প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এখানে বন্ড অ্যাঙ্গেল গুলো অ্যাকচুয়ালি আছে 60 ডিগ্রি। তাহলে ভাবো 90 ডিগ্রি অরবিটাল যখন বন্ড করছে 60 ডিগ্রি, মানে কতটা তুমি ওটাকে বাঁকাচ্ছ ভাবো, তার মানে কতটা অ্যাঙ্গেল স্ট্রেন, মারাত্মক পীড়ন হয়ে আছে, মানে মারাত্মক রিঅ্যাক্টিভ, সক্রিয়। কারণ 90 ডিগ্রিটাকে চেপে তুমি 60 ডিগ্রি করলে কি হবে, একটা তীর ধনুককে তুমি বাঁকিয়ে রাখো, মানে ওর মধ্যে প্রচন্ড অ্যাঙ্গেল স্ট্রেন কাজ করছে, তার মানে রিঅ্যাক্টিভিটি প্রচুর হাই। এখন এই ফসফরাস যেমন একটা অ্যালোট্রোপ হতে পারে, এরম ফসফরাস, আরো কিছু ধরনের ফসফরাসে কি হয়, এরম P4 গুলো অনেকগুলো মলিকিউল এসে কি হয় জানো, এই মাঝখানের একটা বন্ড ভেঙে গিয়ে এই বন্ডে যদি না থাকে, তখন এইখানে এখানে দুটো ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনের সাথে পাশের পি এর সাথে দেখো বন্ড হয়ে গেছে, মানে মাঝখানের বন্ডটা উঠে গিয়ে পাশে আরেকটার সঙ্গে এরকম দেখো বন্ড করে, দেখো মাঝখানের বন্ডটা নেই, এখানেও পি কিন্তু 3টে বন্ড করেছে, এখানে হয়ে গেছে। তাহলে একটু হলেও রিল্যাক্স হচ্ছে, এখানে যতটা অ্যাঙ্গেল স্ট্রেন থাকবে এখানে একটু হলেও রিল্যাক্স হচ্ছে। এটা রেড ফসফরাস, এটা হোয়াইট ফসফরাস। আর এই ফসফরাস ব্ল্যাক ফসফরাস, যেখানে কোনো অ্যাঙ্গেল স্ট্রেন নেই, দেখো অ্যাঙ্গেল কিন্তু অনেক বেশি। তাহলে সব থেকে স্টেবল ফসফরাস ব্ল্যাক ফসফরাস, সব থেকে আনস্টেবল, রিঅ্যাক্টিভিটি হাই হোয়াইট ফসফরাস। বোঝা গেল? তো এই হচ্ছে ফসফরাসের অ্যালোট্রোপ। এরপর যেটা আমরা আসবো সেটা হচ্ছে অক্সো অ্যাসিড অফ ফসফরাস। ফসফরাসের অক্সো অ্যাসিডের মধ্যে 3টে মেন, যেগুলো নাম মুখস্থ রাখবে, এগুলো সব নাম মুখস্থ রাখতে পারো। H3PO4 এর নাম মুখস্থ রাখতেই হবে, অর্থোফসফরিক অ্যাসিড। H3PO3 এর নাম অর্থোফসফরাস অ্যাসিড। H3PO2 এর নাম হাইপোফসফরাস অ্যাসিড। 3টে স্ট্রাকচার দেখো, 3টেই OH আছে, দুটো OH একটা H, দুটো H একটা OH। এখন এটা ছাড়া তোমার সব কটা স্ট্রাকচার মনে রাখতে হবে। স্ট্রাকচার আগে আঁকতে দিত, এখন MCQ কোশ্চেনে তোমায় বলবে H4P2O8 এ কটা OO বন্ড আছে? একটা। H4P2O7 নেই, শুধু O বন্ড। মানে স্ট্রাকচারটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভাবে প্রশ্ন দেবে, বা বলতে পারে HPO3 তে কটা POP বন্ড আছে? POP, 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 3টে POP বন্ড। হ্যাঁ, এরকম কোশ্চেন থাকবে, মানে স্ট্রাকচার তোমায় জানতে হবে, প্রত্যেকটা অক্সো অ্যাসিডের স্ট্রাকচার। তো মোটামুটি মনে রাখো, যতগুলো অক্সো অ্যাসিড আছে এগুলো সব তো অক্সো অ্যাসিড। এই কটা অক্সো অ্যাসিড সব ফসফরিক অ্যাসিড থেকেই আসছে, মানে এর থেকেই আসছে। ঠিক আছে? আর একটা আনতে ভুলে গেছি, লিখে দিই OH, OH, OOH, যেটা H3PO5, সব এর থেকেই আসছে। আর অর্থোফসফরাস অ্যাসিড থেকে একটাই অক্সো অ্যাসিড তৈরি হয়, এর থেকে কোনো অক্সো অ্যাসিড পাওয়া যায় না। এ নিজেও অক্সো অ্যাসিড, এটা নিজেরাও অক্সো অ্যাসিড, বাট এর থেকেই এইগুলো অক্সো অ্যাসিড গুলো তৈরি হচ্ছে। মানে ইন দ্য সেন্স আমি বলছি, স্ট্রাকচার মুখস্থ করার ক্ষেত্রে সুবিধা মনে রাখবে, তোমার যদি H4P2O7 স্ট্রাকচার লিখতে পারবে, হট করে কি করে পারবে? মনে রাখতে হবে, যাই আঁকবো এখান থেকে আঁকবো, দেখো কিভাবে কায়দা করে আঁকা হচ্ছে। এই জিনিসটাকে আমি দুখানা পাশাপাশি রাখছি, রেখে মাঝখান থেকে দুটো H বের করে দাও, করলে এই স্ট্রাকচার এসে যাবে। মাঝখান থেকে জল বের করে দাও, এটা আসবে। মাঝখান থেকে দুটো H2O2 বের করে দাও,
দেখো এই স্ট্রাকচার আসবে, বুঝতে পারছো তো? এইটার পাশে আমি এখানে এঁকে দেখাচ্ছি, দেখো ভালো করে দেখো। আমি যদি এইখানটায় আর একটা কম্পাউন্ড রাখি, ভালো করে দেখো, আমি যদি টোটাল H2O বের করে দিই, এটা যদি জুড়ে দিই, তাহলে এটা তৈরি হবে না? আমি যদি শুধু জল বের করে দিই, একটা ও রাখি, তখন মাঝখানে ও থাকবে, তখন এটা মানে এইটাই বলতে চাই যে অর্থোফসফরিক অ্যাসিড থেকেই কিন্তু এই তিনটে পাওয়া যাচ্ছে। আর এই দুটো স্ট্রাকচার কি হবে মনে রাখবে, দেখো পিওপি পিওপি পিওপি, তিনটে পিওপি, পি এর সঙ্গে ডবল বন্ড ওএইচ, ডবল বন্ড ওএইচ, ডবল বন্ড ওএইচ, HPO3 বলছি। আর এটা পিওপি 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 এরকম চলতে থাকবে, যেন হোলেন, ডবল বন্ড ওএইচ, ডবল বন্ড ওএইচ, ডবল বন্ড ওএইচ। আর H3PO5টা H3PO4টা PO5 হয়ে গেছে, শুধু ওএইচটা হয়ে গেছে OOH, মানে একটা ও এক্সট্রা চলে আসছে, তাই না? স্ট্রাকচারগুলো মনে রাখার সুবিধা বলছি তোমাকে। তো H3PO3 যেটা অর্থোফসফরাস অ্যাসিড, এর থেকে যে অক্সো অ্যাসিডটা পাওয়া যায়, নামটা মনে মানে সংকেতটা মনে রাখবে H4P2O5। তোমার যদি কোনো সময় H4P2O5 আঁকতে দেয়, মনে রাখবে যে আমি এই অক্সো অ্যাসিডটা এঁকে দুটো আঁকবো, এঁকে মাঝখান থেকে জল বের করে দেবো, করে দিলে দেখবে এটা আসছে। দেখো এইটা আর একটা আঁকের পাশে জল বের করে দেওয়া, দিলে এটা আসবে। আর এটা তো ঠিকই আছে। তো এই তিনটে মেন অক্সো অ্যাসিড, ঠিক আছে? এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে তিনটে মেন অক্সো অ্যাসিড বলছি, এখানে একটা জিনিস জানতে হবে, যেটা বেসিসিটি, ক্ষারগ্রাহিতা, রিডিউসিং প্রপার্টি, বিজারণ ধর্ম, এগুলো একটু জানতে হবে। দেখো যে কটা H+ ছাড়তে পারে তার ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি তত। যেহেতু অর্থোফসফরিক অ্যাসিড তিনটে OH আছে, তিনটে H+ ছাড়তে পারে, এর বেসিসিটি হচ্ছে 3, একদম কোনো কথা নেই, বেসিসিটি 3। এর বেসিসিটি 2, দুটো OH আছে, এর বেসিসিটি 1, ক্ষারগ্রাহিতা 1, ঠিক আছে? আর কি রিডিউসিং প্রপার্টি, যার যতগুলো pH বন্ড বেশি, pH, তার রিডিউসিং প্রপার্টি বেশি, তার বিজারণ ধর্ম বেশি। এর pH বন্ড দুটো, এর সব থেকে বিজারণ ধর্ম আর রিডিউসিং প্রপার্টি হাই। এর pH বন্ড একটা, একটু কম রিডিউসিং প্রপার্টি। এর কোনো রিডিউসিং প্রপার্টি নেই, যেহেতু কোনো pH বন্ড নেই। এইভাবে মনে রাখো। এবার আমি একটা কথা বলি, এর যে 3 ক্ষারগ্রাহিতা, বেসিসিটি যে 3, দেখো NaOH এর সঙ্গে যখন রিঅ্যাকশন হবে, এটা অ্যাসিড H+ ছাড়ছে, OH- থেকে জল হয়ে যাচ্ছে, তাহলে ONA হয়ে যাচ্ছে। দেখো এটা হচ্ছে, এইটা যদি সংকেত H3PO4 হয়, এর ফর্মুলাটা কি হবে? একটা H বেরিয়ে একটা Na ঢুকেছে, তাহলে ফর্মুলা হবে নিশ্চয়ই একটা H সাবস্টিটিউট একটা Na ঢোকা মানে NaH2PO4। এটা একটা লবণ, সল্ট। যদি দুটো H বেরিয়ে গিয়ে দুটো Na ঢোকে, তখন এখান থেকে তার মানে দুটো H বেরিয়ে গিয়ে দুটো Na ঢোকা মানে Na2HPO4। তিনটে OH থেকে যদি তিনটে H বেরিয়ে তিনটে Na ঢোকে, তখন Na3PO4। এতগুলো সল্ট তৈরি হয়। ক ধরনের সল্ট তৈরি হয়? 3 ধরনের সল্ট তৈরি হয় ফসফরিক অ্যাসিড থেকে, অর্থোফসফরিক অ্যাসিড থেকে। কিন্তু ভাবো এরও কিন্তু তিনটে H থাকলে কি হবে? OH বন্ড কটা আছে? দুটো, তো এর দুটো সল্ট হবে, একটা Na ঢুকতে পারে, দুটো Na ঢুকতে পারে। দেখো এটা কাটা দেওয়া হয়েছে, মানে এই সল্ট তৈরি হবে না। তোমার যখন কোশ্চেন দেবে Na3PO3, তাই ভাবতে হবে Na3PO3 লাস্টে O3 আছে, মানে H3PO3 থেকে আসছে। H3PO3 থেকে PO3 তে দুটো OH বন্ড আছে, তাহলে তিনটে Na ঢুকবে কি করে? ওই জন্য এটা হবে না। আবার এর দেখো একটাই OH আছে বলে একবারই Na ঢুকেছে, ওই জন্য NaH2PO2 আছে। বাট Na2HPO2 বা Na3PO2 সল্ট হবে না, এই সল্ট গুলো তৈরি হয় না, এদের কোনো এক্সিস্টেন্স নেই, কাটা। আবার এই যে তিনটে সল্ট, এই সল্টে তো Na ঢুকেছে, বাট Na ঢোকার পর দেখো যে সল্টটা তৈরি হয়েছে তার এখন OH বন্ড আছে, মানে কি এ এখন H+ ছাড়তে পারে ইচ্ছা করলে, মানে এই সল্টটা। তাহলে এই অ্যাসিড সল্ট, মানে অ্যাসিড লবণ, এও অ্যাসিড সল্ট, H+ ছাড়তে পারে। এ আর H+ ছাড়তে পারবে না, অলরেডি OH বন্ড আর নেই, তো ওই জন্য এটাকে বলে নর্মাল সল্ট, সমিত লবণ। এটা অ্যাসিড সল্ট, এটা নর্মাল সল্ট, এটা নর্মাল সল্ট, কারণ একবার Na ঢুকে গেলে আর তো OH নেই। বুঝে গেল? এইভাবে কোশ্চেন থাকতে পারে, ডিফারেন্ট কোশ্চেন থাকতে পারে, কনসেপ্টটা তোমাকে নিতে হবে। তো এবার একটা কথা বলি, যেটা হচ্ছে পি ব্লক চ্যাপ্টারে অবশ্যই তো কনসেপ্ট লাগবে, কনসেপ্টের সাথে কিছু কি মুখস্থ তোমাকে করতে হবে, যেগুলো অবশ্যই করে নেবে, যেগুলো আমি বলছি শুনে নাও। অলরেডি তোমরা ক্লাস 9-10এও কিছু জিনিস এখানে পড়ে ফেলেছো। নেসলার রিএজেন্ট কি সেই সম্পর্কে একটু পড়বে, ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ নাইট্রোজেন কাদের বলে, অ্যামোনিয়া প্রিপারেশন পড়বে, অ্যামোনিয়াকে ড্রাই করার জন্য, শুষ্ককরণ করার জন্য কি ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয় না, সেগুলো একটু পড়বে। লাইকার অ্যামোনিয়া ছোটবেলায় পড়েছো। এ হচ্ছে অ্যামোনিয়া যে কমপ্লেক্স ফর্মেশন করে, মানে হচ্ছে জটিল যৌগ তৈরি করে কেন, সেটা একটু পড়বে। ফিউমিং নাইট্রিক অ্যাসিড, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড পড়বে। নিষ্ক্রিয় আয়রন, ইনঅ্যাক্টিভ আয়রন কাকে বলে সেটা পড়বে। হোয়াইট ফসফরাস থেকে রেড ফসফরাস, রেড ফসফরাস থেকে হোয়াইট ফসফরাস কিভাবে তৈরি হয় সেটা পড়বে। ফসেজ, ফসফোরেন্স, এইটা কিন্তু পড়তে হবে।
আর ফসফরাস রিমুভ মানে ফসফরাস তোমার গায়ে হাতে লেগে গেলে কপার সালফেট দিয়ে ধোয়া হয়, হ্যাঁ সেইটা পড়ার কথা বলছি। এটা ফসফিন প্রিপারেশন পড়ে নিলে, ফসফিন প্রিপারেশন করার সময় কোল গ্যাস বা CO2 গ্যাসের মধ্যে রাখা হয় কেন সেটা একটু পড়ে নেবে। ফিলোসফার রিং হোম সিগন্যাল ডেফিনেশন, ডাইপোল মোমেন্ট কম্পেয়ার NO2 M2, N2 আর NO2 এর মধ্যে ডাইপোল মোমেন্ট মানে দ্বিমেরু ভ্রমকের তুলনা করা। P4O6 আর P4O10 এর স্ট্রাকচারটা একটু দেখে নেবে, ঠিক আছে, এইগুলো একটু পড়বে। আর একটা বাদ গেছে 12 নম্বর, অ্যাকুয়ারিজিয়া বা অম্লরাজ কি? অ্যাকুয়ারিজিয়া, ঠিক আছে, এতে প্ল্যাটিনাম গোল্ড এগুলো সব সলিউবল হয় কেন ওটা একটু দেখে নেবে, ঠিক আছে। এই কোশ্চেন কটা তোমাকে কিন্তু করতে হবে। তো যদি বলো P4O6 P4O10 এর স্ট্রাকচারটা একটু বলে দেয়া, অনেক সময় বইয়ে থাকে না এটা। দেখো তুমি 4টে POP বন্ড আনবে, POP 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 POP, দেখো 1 2 3 4টে বন্ড হয়েছে। আর একটা নাম POP 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 POP, 4টে POP বন্ড এসেছে। একে কি করবে, এই P থেকে এই P পর্যন্ত এরা মাঝখানে একটা ওয়্যার ব্রিজ বন্ড হবে, আর এই P থেকে এই P পর্যন্ত এরা মাঝখানে ওয়্যার ব্রিজ বন্ড হবে। সেম এরও তাই, একটা ওয়্যার ব্রিজ বন্ড হলো এখানে, এটা দেখো P4O6। আর P4O10 হচ্ছে এইগুলোতে আবার একটা করে কোঅর্ডিনেট বন্ড হবে, এই হচ্ছে P4O10, বুঝা গেল? এই স্ট্রাকচার দুটো কিন্তু মনে রাখতে হবে, শুধু স্ট্রাকচার অনলি। টোটাল পি ব্লক চ্যাপ্টারের থিওরি পার্ট কমপ্লিট, শুধু একটা ক্লাস রিঅ্যাকশনের উপরে আমি আনবো, সেই ক্লাসটা দেখলে পি ব্লক পুরো কমপ্লিট হয়ে যাবে। চ্যানেলে অবশ্যই ফোকাস রেখো। আমরা কিন্তু বলে দিচ্ছি যে সিলেবাস, আবারও বলে দিচ্ছি যে এবারে কোশ্চেন অ্যান্সারে ফোকাস করবো, কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো, ঠিক আছে। তো আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।